হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আমরা এর আগের যে ক্লাসগুলো করেছিলাম জেন পাস ইউজির জন্য আমাদের মোটামুটি ম্যাক্সিমাম সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছি। তো আজকে থেকে আমরা যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট। যে আমাদের এই জেন পাস ইউজির আমরা থিওরি তো কমপ্লিট করলাম, এবং এই থিওরি থেকে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কী আমরা কিন্তু এই ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিস করব। তো তোমরা যতই থিওরি পড়ো না কেন, প্র্যাকটিস যদি না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু প্রবলেম হবে যে আদৌ তোমরা সেই থিওরিগুলোকে প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করতে পারছো কি না। সেজন্য তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। থিওরি যতটুকু পড়েছো, হ্যাঁ, আর যদি কারো কোনো থিওরিতে প্রবলেম থাকে, যে কোনো একটা টপিক কমপ্লিট হয়নি কারো, বা আমার এই চ্যানেলের মধ্যে সেগুলো দেওয়া নেই, তাহলে তোমরা অবশ্যই জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করছি যে তোমাদের সেটাকে দেওয়ার জন্য, ঠিক আছে, বা সেই ক্লাসটা আপলোড করার জন্য। চলো তাহলে আজকে আমরা শুরু করি। বেশি না, আমাদের টোটাল 20টা করে কোশ্চেন থাকবে ইচ অ্যান্ড এভরি প্র্যাকটিস সেটে। আমরা আজকে প্র্যাকটিস সেট 1 করছি, ঠিক আছে। চলো দেখি এখানে কি কি কোশ্চেন আছে আমাদের। ফার্স্ট, নিচে কোন ভিটামিনটি রান্নার সময় নষ্ট হয়? কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি। তাহলে কোনটা রান্নার সময় নষ্ট হয়? যদি রান্নার সময় নষ্ট হয় এমন কোনো ভিটামিন দেখতে যাও, তাহলে ভিটামিন সি, যেটা কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। তাহলে তাপে নষ্ট হয় এমন একটা ভিটামিন, ভিটামিন সি হচ্ছে আমাদের তাপে নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এই ভিটামিন সি কোথায় কোথায় পাওয়া যায়? বেশিরভাগ টক জাতীয় খাবারে, যেমন আমলকি, এগুলোতে পাওয়া যায়, ঠিক আছে। এই ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি রোগ হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? 4.1, 9.3, 7.0 এবং 6.56। তো তোমরা এটা খুব ভালোভাবেই জানো যে 1 গ্রাম প্রোটিন থেকে আমাদের 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আর প্রোটিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে কোয়াশিওকর রোগ হয়। প্রোটিনের অভাবে কোয়াশিওকর রোগ হয়। তাহলে 4.1 পাওয়া যাচ্ছে প্রোটিন থেকে। আর কোথার থেকে? আর হচ্ছে কার্বোহাইড্রেট, C6H12O6। আর দেখো 9.3 যদি হয় তাহলে সেটা কিন্তু লিপিড, মনে রাখবে। 9.3 হচ্ছে লিপিড। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর এ নম্বরটা আমাদের সঠিক উত্তর। তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে তোমাদের সাথে কতগুলো ম্যাচ করছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন দেখি, রিকেটস রোগের কোন ধরনের সমস্যা দেখা যায়? রিকেটস রোগ কোন ধরনের? এটা কি একটা সংক্রমণযোগ্য রোগ? এটা একটা সংক্রমণযোগ্য রোগ, নাকি অপুষ্টিজনিত রোগ, না পরিবেশজনিত রোগ, না বংশগতি? মানে বংশগতি, এটা কি বাবা মার থাকলে পারে কি সেক্ষেত্রে বাচ্চা কাচ্চারা হবে? না, অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে অপুষ্টিজনিত রোগ। তাহলে এই রিকেটস রোগ কেমন হচ্ছে? রিকেটস রোগ হচ্ছে অপুষ্টিজনিত রোগ। এটা কোন ভিটামিনের অভাবে হয়? আমাদের এটা ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন ডি এর অভাবে হয়। আর কিসের অভাবে? ক্যালসিয়ামের অভাবে হয়, ঠিক আছে, এই রিকেটস রোগ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কোনো অস্থির হাড় ভেঙে গেলে বা যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে প্রাথমিক অবস্থায় কী করতে হবে? হাত সোজা করে দেওয়া, তারপরে সে স্প্লিট দিয়ে আটকানো, ঠিক আছে, তারপর গরম তেল মালিশ করা, জল ঢালা। তাহলে যদি হাত বা কোথাও হাড় ভেঙে যায়, অস্থি ভেঙে যায়, তাহলে সেই ক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে তোমরা খুব জানো, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে হাতে ব্যান্ডেজ করেছে। ব্যান্ডেজ বলতে এগুলোকে বলা হচ্ছে আমাদের স্প্লিট দেওয়া, ঠিক আছে। তাহলে তোমাদের ফার্স্ট এইডে বলা আছে যদি কোথাও ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে তাকে সেই জায়গা থেকে যদি মানে ইম্পর্টেন্ট যদি না হয় যে তাকে সরাতেই হবে, তাহলে না সরানো বেটার। কারণ যদি ভেঙে যায় সেই জায়গাতে সরানোর সময় আরও ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সেই জন্য তাকে কী হতে হয়, সেই জায়গাটায় পরিবেশটাকে ফ্রি করে দিতে হবে যাতে প্রপারলি অক্সিজেন নিতে পারে। জামা কাপড়ের যদি টাইট ফিটভাবে থাকে তাহলে সেই বোতাম খুলে দিতে হবে। অ্যান্ড কী করতে হবে? অ্যান্ড তাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। যদি দরকার না পড়ে সেখান থেকে তাকে মুভ করানোর দরকার নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। বলছে গ্রামীণ স্তরের সর্বনিম্ন স্বাস্থ্য ইউনিট কোনটি? যে গ্রামীণ স্তরে তোমাদের গ্রামে যে সবচেয়ে লোয়েস্ট স্বাস্থ্য ইউনিট কোনটি?
পিএইচসি মানে প্রাইমারি হেলথ সেন্টার, উপকেন্দ্র সাব সেন্টার, তারপর হচ্ছে সিএইচসি মানে কমিউনিটি হেলথ সেন্টার, আর জেলা হাসপাতাল। তোমরা সিম্পল সবাই জানো যে গ্রামের সাইডে যেগুলো হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের সাব সেন্টার হয়, সেগুলো হচ্ছে আমাদের সাব সেন্টার হয় বা উপকেন্দ্র হয়। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা নেক্সট, ধনুষ্টঙ্কারের দ্বিতীয় নাম কি? ধনুষ্টঙ্কারের দ্বিতীয় নাম কি? তোমরা ধনুষ্টঙ্কারের দ্বিতীয় নাম টিটেনাস, ডিপথেরিয়া, র্যাবোফ্লাভিন, টাইফয়েড। ধনুষ্টঙ্কার বা এটাকে আরেকটা নামে ডাকা হয় লকজ ডিজিজ। তাহলে ধনুষ্টঙ্কারের অপর নাম হচ্ছে আমাদের টিটেনাস, আর এটাকে লকজ ডিজিজও বলা হয়, লকজ ডিজিজও বলা হয়। আর এই টিটেনাসের জন্য আমাদের টিটেনাস টক্সয়েড ইঞ্জেকশন নেওয়া হয়। বোঝা গেল? নেক্সট চলে আসি, নেক্সট কোশ্চেন আমরা 7 নম্বর কোশ্চেন কী বলছে? হাইড্রোজেন ব্যবহারের গুরুত্ব কী? হাইড্রোজেন ব্যবহার কী কারণে, বা এখানে হাইড্রোজেন ব্যবহার না হয়ে হাইড্রোজেন পারক্সাইড, ব্যবহারের গুরুত্ব কী? হাইড্রোজেন পারক্সাইড কেন ব্যবহার করব আমরা? তাহলে কি? ক্ষত পরিষ্কার করার জন্য, জীবাণু নাশ করার জন্য, জলোচ্ছ্বাস মানে হচ্ছে জল পরিশুদ্ধ করার জন্য, পিউরিফাই করার জন্য, জলের পিউরিফাই আর সবকটি। তাহলে কোনটার জন্য আমরা হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করব? তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে, এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, সবকটি। আমাদের উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার ডি, সবকটি। নেক্সট কোশ্চেন চলে যায় আমরা 8 নম্বর, অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা। তোমরা জানো অটোক্লেভ যন্ত্র বিভিন্ন হসপিটালে ইউজ করা হয়, বিভিন্ন নার্সিং ক্ষেত্রে ইউজ করা হয়। এই যন্ত্রের মাধ্যমে কি করে? এই যন্ত্রের মাধ্যমে হসপিটালে যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট, যেগুলোতে ওটি ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু কি করা হয়? সেইগুলোকে অটোক্লেভ করা হয়, সেইগুলোকে কিন্তু ব্যাকটেরিয়া নাশ করা হয়, জীবাণুনাশক করা হয়, ঠিক আছে, এই সিস্টেমের মাধ্যমে, অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে। তাহলে এই অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা কত থাকে? 100 ডিগ্রি সি, 121 ডিগ্রি সি, 150 ডিগ্রি সি, 80 ডিগ্রি সি। তাহলে এটা উত্তর কী হবে বলো তো কুইকলি? আচ্ছা, এটা উত্তর আমি বলে দিচ্ছি, 121 ডিগ্রি সি। তাহলে কত? অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা কত থাকে? 121 ডিগ্রি সি কিন্তু থাকে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট চলে আসে আমাদের সিপিআর। তোমরা নাম শুনেছো সিপিআর, ঠিক আছে। সিপিআরের ক্ষেত্রে সময় কি দেখানো উচিত, মানে কি দেখা উচিত সিপিআরের সময়? তাহলে দেখো, হাত জোর করে বুকে চাপড়ানো, মানে বুকে চাপ দেওয়া, জোরে চাপ দেওয়া, ঠিক আছে, তারপর হচ্ছে গলায় চাপ দেওয়া, উপরের সবকটি। তাহলে অ্যাকচুয়ালি সিপিআর দেওয়ার সময় কিন্তু যেন বুকে চাপড়ানো না, বুকে চাপ দেওয়া। তাহলে সিপিআরের সময় কী করতে হবে? জোরে চাপ দেওয়া, বুকে জোরে চাপ দেওয়া। ক্লিয়ার? নেক্সট চলে আসি, নীল রঙের ডাস্টবিনে কি ফেলা হয়? নীল রঙের ডাস্টবিনে কাচের জিনিস ফেলা হয়, নাকি ইঞ্জেকশনের সিরিজ ফেলা হয়, নাকি প্লাস্টিক ফেলা হয়, না ব্যান্ডেজ ফেলা হয়? খুব ইম্পর্টেন্ট কিন্তু, নীল রঙের ড্রামে কিন্তু ফেলা হয় কাচের জিনিস। নীল রঙের ড্রামে তাহলে কি ফেলা হয়? নীল রঙের ড্রামে ফেলা হয় হচ্ছে কাচের জিনিস। নেক্সট কোশ্চিন আমাদের কত নম্বর কোশ্চিন? 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিনে আমরা কি দেখছি? কোন রোগটি মশার মাধ্যমে বাহিত হয় না? আচ্ছা, এই রকম যদি কোনো কোশ্চিন দেখো না বলা আছে, তাহলে তোমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, নাটাকে গোল করে দেবে, কারণ নাহলে এখানেই তোমরা ভুল করে বসবে। তাহলে বলেছে যে কোন রোগটি মশার মাধ্যমে বাহিত হয় না? ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড। তোমরা কিন্তু খুব ভালোভাবে জানো যে টাইফয়েড এটা কিন্তু মশার মাধ্যমে বাহিত হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যান্সার ডি নম্বরটা। ক্লিয়ার? ম্যালেরিয়া কিন্তু মশার মাধ্যমে বাহিত হয়, ফাইলেরিয়াও মশার মাধ্যমে বাহিত হয়, ডেঙ্গুও কিন্তু ডেঙ্গি মশার মাধ্যমে বাহিত হয়। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা নার্সিং প্র্যাকটিস, ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? আমাদের দেহের কোন অঙ্গ থেকে ইনসুলিন ক্ষরিত হয়? তাহলে অপশন কি আছে? যকৃৎ, অগ্নাশয়, ঠিক আছে, বৃক্ক আর পাকস্থলী। কোন জায়গা থেকে ইনসুলিন ক্ষরিত হয়? তোমরা ভালো করেই জানো যে অগ্নাশয় থেকে ইনসুলিন ক্ষরিত হয়। অগ্নাশয়কে কি বলা হয়? মিক্সড গ্ল্যান্ড বলা হয়, মিশ্র গ্রন্থি বলা হয়। কারণ এই মিক্সড গ্ল্যান্ড কেন বলা হয়? অগ্নাশয় থেকে হরমোন আর এনজাইম দুটোই ক্ষরিত হয়, তাই তো। এই অগ্নাশয় থেকে যে হরমোনটা ক্ষরিত হয়, অগ্নাশয়ে 3 টাইপ অফ সেল থাকে। একটা সেল থাকে বিটা সেল, আর বিটা সেল থেকেই কী ক্ষরিত হয়? ইনসুলিন
ইনসুলিন খরিত হয়, ইনসুলিন খরিত হয়। তাহলে কোন কোষ থেকে ইনসুলিন খরিত হয়? বিটা কোষ থেকে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি যে পেন্টাভ্যালেন্ট টিকা কোন রোগের প্রতিরোধে ব্যবহার করা হয়? দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে পেন্টাভ্যালেন্ট দেখানো আছে। ভালো করে এই ছবিটাতে নোটিস করো, ডিপথেরিয়া, টিটেনাস, পার্টুসিস, ঠিক আছে, হেপাটাইটিস বি, আর হচ্ছে আমাদের হিমোফিলিস, এই এতগুলো রোগকে ঠিক করে পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে এইটা জেনারেলি কাদের ক্ষেত্রে ইউজ করা হয়? দেখো টিবি, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কোনটার ক্ষেত্রে ব্যবহার করা হয় না? পেন্টাভ্যালেন্ট কোনটার ক্ষেত্রে ব্যবহার করা হয় না? দেখো ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এখানে আছে নাম, তাহলে ডিপিটি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তাহলে ডিপিটির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে। হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তারপর আমাদের কি আছে? হাইভ আছে, হাইভের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো হাইভের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে কোনটার ক্ষেত্রে ব্যবহার করা হয় না, না বলেছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টিবির ক্ষেত্রে কিন্তু এই আমাদের পেন্টাভ্যালেন্ট যে মেডিসিনটা, এটা কিন্তু ব্যবহার করা হয় না। নেক্সট চলে আসি আমরা 14 নম্বর কোশ্চেন। রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? মানে রক্তে গ্লুকোজের নর্মাল মাত্রা কত হয়, ঠিক আছে। 80 থেকে 120, ঠিক আছে, 100 থেকে 140, তারপরে 120 থেকে 160, 70 থেকে 110। তাহলে তোমরা কিন্তু এটা সবাই জানো, এটা কিন্তু 80 থেকে 120, এটা কিন্তু আমাদের রক্তের মাত্রা। এবার এর চেয়ে বেড়ে গেলে পরে কিন্তু আমরা বলি এর সুগার হয়ে গেছে, এর চেয়ে বেশি হয়ে গেলে পরে আমরা বলি হাই সুগার হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। কোয়াশিওকোর কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি অ্যান্ড প্রোটিন। তাহলে তোমরা ভালো করে জানো কোয়াশিওকোর হয় আমাদের প্রোটিনের জন্য, কোয়াশিওকোর প্রোটিনের জন্য। আর ভিটামিন এ এর জন্য রাতকানা, ভিটামিন এ এর জন্য রাতকানা, ভিটামিন সি এর জন্য স্কারভি, আর ভিটামিন ডি এর জন্য রিকেট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা 16 নম্বর কোশ্চেন বলেছে ডায়রিয়া প্রতিরোধের জন্য কোনটা ব্যবহার করা হয়? যদি কারোর ডায়রিয়া হয় সেটাকে প্রতিরোধ করার জন্য প্যারাসিটামল, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক, ভিটামিন আর ওআরএস। তাহলে তোমরা ভালো করে জানো যে ডায়রিয়া প্রতিরোধ করার জন্য ওরাল রিহাইড্রেশন সলিউশন ইউজ করা হয়, ওআরএস ইউজ করা হয়। আর ওআরএসের মধ্যে কি থাকে? সল্ট থাকে। কি থাকে? ওআরএসের মধ্যে সল্ট থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে যাই 17 নম্বর কোশ্চেন। বলছে পেলেগ্রা কিসের অভাবে হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পেলেগ্রা কিসের অভাবে হয়? নিয়াসিন, থায়ামিন, র্যাবোফ্ল্যাভিন আর ভিটামিন বি12। তাহলে কোনটার জন্য নিয়াসিন পেলেগ্রা হয়? তাহলে সঠিক উত্তর আমাদের কী হচ্ছে? পেলেগ্রা রোগ কিসের অভাবে হয়? পেলেগ্রা রোগ হয় আমাদের কিসের অভাবে? নিয়াসিনের অভাবে। পেলেগ্রা রোগ হয় আমাদের কিসের অভাবে? নিয়াসিনের অভাবে কিন্তু আমাদের পেলেগ্রা রোগ হয়। নেক্সট কোশ্চেন আমাদের বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে দেওয়া হয়? বিসিজি, ব্যাসিলাস ক্যালামিটি এবং গুয়ারিন, এই যে টিকা এটা কোন রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয়? তাহলে অপশান কী কী আছে? পোলিও, যক্ষা, বসন্ত, হাম। তাহলে এটা কোনটার জন্য দেওয়া হয়? এই বিসিজি দেওয়া হয় আমাদের যক্ষা রোগের জন্য, যার আরেকটা নাম হচ্ছে আমাদের টিবি, যার আরেকটা নাম হচ্ছে টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যার প্যাথোজেন যক্ষা রোগ। ক্লিয়ার? বিসিজি টিকা তাহলে কিসের জন্য দেওয়া হয়? যক্ষা রোগের জন্য দেওয়া হয়। নেক্সট চলে আসি পুড়ে যাওয়া রোগীর 19 নম্বর কোশ্চেন আমাদের। পুড়ে যাওয়া রোগীদের জন্য রুলস 9 কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? রুলস 9, পুড়ে যাওয়া রোগীর রুলস 9 কি পরিমাপ এর জন্য ব্যবহৃত হয়? তাহলে দেখো এখানে খুব সুন্দর একটা কোশ্চেন দিচ্ছে যে শরীরের ওজন পরিমাপের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে শরীরের ক্ষেত্রফল, উচ্চতা এবং তাপমাত্রা, ঠিক আছে। আর এইটা কিন্তু আমরা জানি যে রুলস 9 ইউজ করা হয় শরীরের ক্ষেত্রফল পরিমাপের জন্য। বোঝা গেল রুলস 9 তাহলে কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? আমাদের শরীরের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। আমাদের আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে, বলছে কোন রোগের অপর নাম বোন মানে হাড় ভাঙ্গা বলা হয়, হাড় ভাঙ্গা জ্বর বলা হয়। কোন জ্বরের অপর নাম হাড় ভাঙ্গা জ্বর বলা হয়? অপশন 1 ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং কালা জ্বর। তোমরা ভালো করে জানো যে হাড় ভাঙ্গা রোগ কিন্তু ডেঙ্গুকে বলা হয়, হাড় ভাঙ্গা রোগ ডেঙ্গুকে বলা হয়, হাড় ভাঙ্গা রোগ কিসে বলা হয়? ডেঙ্গুকে বলা হয়। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই 20টা কোশ্চেন ছিল।
এবং কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন 20টা কোশ্চেন নিয়ে। তোমরা প্রত্যেক দিন এভাবে প্র্যাকটিস করতে থাকো এবং তোমরা নিজে খাতা কলম নিয়ে বসো, দেখো কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারছো, কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে আমার ম্যাচ হচ্ছে। তাহলে তোমরা কনফিডেন্স পেয়ে যাবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কত দূর। চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, সেম জায়গায় সেম টাইমে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।